বাংলা ব্লকেডের পর এবার কোটা সংস্কার দাবিতে গণপদযাত্রা। জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতিকে স্মারকলিপি, দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। চোরাচালানের স্বর্গদুয়ার সিলেট সুনামগঞ্জ সীমান্ত, ভারত থেকে ঢুকছে গরু, চিনি, মাদক। পুলিশ, সাংবাদিক, ছাত্রলীগের নামে বিপুল চাঁদা আদায়, নির্বিকার প্রশাসন। ধীরে ধীরে কমছে নদ নদীর পানি, সিলেট ময়মনসিংহ অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। বাড়িঘর বসবাসের অনুপযোগী, ফসল ও মাছের খামারের ব্যাপক ক্ষতি। এবং ময়মনসিংহে কারাগার পুনর্নির্মাণ প্রকল্পের ৩ বছরের কাজ শেষ হয়নি ৯ বছরেও। ভবন নির্মিত হলেও পড়ে আছে ৪ বছর ধরে, খোয়া গেছে দরজা জানালা, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনাম। শুরুতেই কোটা আন্দোলনের খবর। সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে এবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে সারা দেশের আন্দোলনকারী কোটা বিরোধীরা। এ সময় স্লোগানে মুখর হয় রাজপথ। সিলেট ও ময়মনসিংহে নিজ নিজ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে দ্রুতই কোটা ইস্যুর সমাধান চান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন সহ রাজপথে কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে রাজধানীর বাইরে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরাও গণপদযাত্রায় অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে সকাল 11টা থেকে বিভিন্ন ক্যাম্পাস ছেড়ে রাস্তায় নামেন কোটা বিরোধীরা। এদিন একই দাবিতে পদযাত্রা করে ময়মনসিংহের বিভিন্ন কলেজ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এ সময় কোটা বিরোধী নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। আমরা নারীরাও আমাদের মেধা দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে আমরা চাকরি করতে চাই। আদালতে না গিয়ে সংসদের মাধ্যমে একটি আইন চাচ্ছি, কারণ এটা একটা পলিসি। এই পলিসিটা বিচার বিভাগ নির্ধারণ করা যৌক্তিক না, সেটা যারা রুলিং পার্টি তাদেরই সেটা বাস্তবায়ন করা উচিত। পিছিয়ে যাওয়া মেধাবীদের কথা চিন্তা করে 56% যে কোটা, সেই কোটার সংস্কার এখন সময়ের যৌক্তিক দাবি। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী শিক্ষার্থীদের মাইকিং করে ছাত্রছাত্রীদের একত্রিত হতে আহ্বান জানানো হয়। ওমর ফারুক, সময় সংবাদ। সিলেট অঞ্চলের সীমান্ত দিয়ে দিনে রাতে আসছে কোটি কোটি টাকার ভারতীয় চিনি, পেঁয়াজ, মাদক ও গরু মহিষ। অভিযোগ উঠেছে চোরাচালানে সহায়তার জন্য পুলিশ, ছাত্রলীগ, সাংবাদিকের নামে মাসে ওঠে 10 লাখ টাকার বেশি চাঁদা। অপরাধের এই স্বর্গরাজ্যে অনেকে হয়েছেন শূন্য থেকে কোটিপতি, যেখানে টাকা দিলেই বৈধ হয়ে যায় অবৈধ সব চোরাই পণ্য। আর এসব নিয়ে পুলিশের দায়সারা জবাব, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। সিলেট অঞ্চলের সীমান্ত এলাকা ঘুরে আমিনুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন দিগেন সিংহ। রাত 1টার পর সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপুর সেতুর উপর চোরাচালান পণ্যের ট্রাক আটক করে পুলিশ সদস্যরা। কিন্তু চোরাই পণ্য আটকের বাকি প্রক্রিয়া রেখেই সময় টেলিভিশনের ক্যামেরা দেখে পোশাক খুলে দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। কিন্তু এই পুলিশ সদস্য নিজেকে আড়াল করতে পারেননি। পুলিশের এই সদস্যের পালিয়ে যাওয়ার পেছনের রহস্য খোঁজার চেষ্টা করে সময় সংবাদ। মাল কি নিয়ে আসছেন? চিনি 18-20 জায়গা হবে ঢাকা পাইতে। হ্যাঁ, প্রত্যেক জায়গায় 1000। এখন মনে করেন যে সামনে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টে দিতে হবে। এভাবেই টাকা দিলে বৈধ হয়ে যাচ্ছে চোরাই পথে দেশে আসা ভারতীয় চিনির চালান। আমাদের অন্যান্য সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ইউনিট সার্বক্ষণিকভাবে এই চোরাচালানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। কখনো সড়কপথ, আবার কখনো নৌপথ ব্যবহার করে নিয়মিত আসছে এই ভারতীয় চিনির অবৈধ চালান। মাঝে মধ্যেই ধরা পড়ছে পুলিশের জালে, এবং এগুলোকে ছাড়িয়ে নিতে থাকছে রাজনৈতিক নেতাদের নানা তদবির। তবে অনুসন্ধান বলছে চোরাচালানকে অঘোষিত বৈধতা দিয়ে এমন অপরাধকে ব্যবসা বলে মনে করছে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের কিছু নেতাকর্মী। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি, তারা দুজনেই চিনি চোরা এবং বিভিন্ন অন্যান্য বড়ার যে বিজনেসগুলো আছে
সেটার সাথে জড়িত। কিছু সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য আমাদের পুরো ছাত্রলীগের নামটা মানে একটু ডার্টি হইতেছে আর কি। অভিযোগ রয়েছে রাতে বোঝাই হওয়া ট্রাক ঢাকার পথে রওনা হলে পথে পথে কথিত নিরাপত্তার নামে চোরাই পণ্য পাহারা দিয়ে নিয়ে যান কিছু সাংবাদিক নামধারীরা। মমিনুল্লাহ ঘরে সানি এরা তো কোনটি আর পত্রিকাটা আছে জানি। অভিযুক্তের বাড়িতে গিয়ে নতুন কেনা গাড়ি পাওয়া গেলেও স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধেই চোরাচালান ব্যবসার অভিযোগ করলেন অভিযুক্ত এই ব্যক্তি। ছাত্রলীগকে কি দিত না দিত এটা মিলনে সম্পূর্ণ বলতো। অভিযুক্ত চেয়ারম্যান নিজেকে নির্দোষ দাবি করে আড়ালে অনেকের নামে জানালেন সময় সংবাদকে। চোরাচালানে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। স্পেসিফিক কোনো অভিযোগ করেন আমরা অবশ্যই সেটা তদন্ত করে ব্যবস্থা নেব। এছাড়া সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, দুয়ারাবাজার ও তাহিরপুর এলাকায় রাত নামলেই ভারত সীমান্ত দিয়ে আসে কোটি টাকার চিনি, পেঁয়াজ ও অন্যান্য ভারতীয় পণ্য। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। সিলেটের জকিগঞ্জে বন্যার পানিতে প্লাবিত 87টি গ্রাম, অন্তত 9টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসল ও মাছের খামারের। মৎস্য কর্মকর্তার দাবি এই খাতে ক্ষতির পরিমাণ প্রায় 5 কোটি টাকা। জয়ন্ত কুমার দাসের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। দুই দফা বন্যার রেশ কাটতে না কাটতেই ফের বন্যার কবলে সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দারা। ক্ষতি হয়েছে আউশ ধান, বীজতলা, গ্রীষ্মকালীন সবজিসহ রূপা আমনের। এতে কৃষিখাতে বিপর্যয় নেমে এসেছে। বন্যার পানি ভাঙ্গে আসিয়া আমার প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মুরগ ভাসিয়ে গেছে, আমার ঘর আলি গেছে। বন্যার পানিতে তলিয়ে ঘাস নষ্ট হয়ে যাওয়ায় গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। গরু, ছাগল ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে কৃষক। ঘাস পাত কোনো কিছু নাই, খেরও নাই। এই অবস্থা, দুর্যোগ অবস্থায় নদীর ডাইক ভাঙ্গার কারণে পানি আমরা এলাকায় খুব বেশি। মানুষের যে খের জমা করে একটা ঘর রাখা হয়, সেই ঘরের খেরটাও পানিতে ডুবে গেছে, ফসে গেছে খের। কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে বানের পানি লোকালয়ে ঢুকে ভেসে গেছে বিপুল সংখ্যক পুকুর ও খামারের মাছ। মৎস্য খাতে ক্ষতির পরিমাণ প্রায় 5 কোটি টাকা, জানান স্থানীয় মৎস্য কর্মকর্তা। মৎস্য যে খামারগুলো ছিল বেশিরভাগই ডুবে গিয়েছে এবং মাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেণুপোনা এবং অন্যান্য যে চাষযোগ্য মাছ ছিল, যে পুকুরগুলো ছিল, সবগুলো পানির তলে চলে গেছে। জকিগঞ্জ উপজেলায় বন্যার পানিতে 87টি গ্রাম প্লাবিত হয়েছে, আর ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ প্রায় 746 হেক্টর। এই ক্ষয়ক্ষতি পুষিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে কয়েক বছর। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, জকিগঞ্জ, সিলেট। 2000 বন্দী ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের জন্য 2015 সালে হাতে নেওয়া হয় ময়মনসিংহ কারাগার পুনর্নির্মাণ প্রকল্প। কিন্তু 3 বছরের প্রকল্পের কাজ 9 বছরেও পুরোপুরি শেষ হয়নি। কারাগারের কয়েকটি ভবন নির্মিত হলেও হস্তান্তর না হওয়ায় 4 বছর ধরে পড়ে আছে। এর মধ্যে চুরি হয়েছে বেশ কয়েকটি দরজা, জানালা, গ্রিল ও গ্লাস, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। হোসেন আলীর ক্যামেরায় উবাইদুল হকের রিপোর্ট। নষ্ট হচ্ছে কলাপসিবল গেট, খসে পড়ছে ভবনের প্লাস্টার, নেই জানালার গ্লাস ও গ্রিল। দেখে পরিত্যক্ত ভবন মনে হলেও এটি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী ও কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন নতুন আবাসিক ভবন। 2015 সালে শুরু হওয়া ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয়নি 9 বছরেও। এতে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় 90%। ময়মনসিংহ মুক্তাগাছা সড়কের উত্তরা কাঠগোলা এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে 7টি ভবন নির্মিত হয়েছে। 2টি ভবনে কর্মকর্তা ও কারারক্ষীরা বসবাস শুরু করেছেন। পেছনে 6 তলা বিশিষ্ট 5টি ভবনে যেন চলছে ধ্বংসযজ্ঞ। সরকারি ভবনের মধ্যে যদি বেসরকারি লোকেরা উল্টাপাল্টা করে, প্রশাসনের লোকেরা দেখবে, কিন্তু প্রশাসনের লোকেরা কিছু করে না। সম্প্রতি পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদনেও উঠে এসেছে
এসেছে এমন চিত্র। প্রকল্পটি পর্যালোচনা করে আইএমইডির প্রতিবেদনে বলা হয়, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়নি। এতে প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে এ ব্যাপারে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নিজেদের দায় নিতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান ও গণপূর্ত বিভাগ। পর্যটন কর্তৃপক্ষ তারা কোনো উদ্যোগ নেয় নাই, যার কারণে বিল্ডিংটা আজকে আমাদের অধিকাংশ স্থাপনাই আশা করি সমাপ্ত হয়ে যাবে এবং আমরা যাতে সমাপ্ত হয় সেজন্য চেষ্টা করি। আর সুষ্ঠু বন্দি ব্যবস্থাপনা আরও সহজ করতে দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জেল সুপারের। বন্দি ব্যারাক সমূহের নির্মাণ কাজ আরও দ্রুত সম্পন্ন হলে কারাগারের বন্দি ব্যবস্থাপনা আরও সহজতর হবে। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমতা 996 জন থাকলেও বন্দি আছে দ্বিগুণেরও বেশি। নতুন ভবনে থাকতে পারবেন 2000 বন্দি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। আবারও কোটা আন্দোলনের খবর। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়ে বেরিয়ে ব্রিফ করছে শিক্ষার্থীদের প্রতিনিধি দল। সরাসরি যাচ্ছে সেখানে। যে সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারে এবং যেখানে আমরা বলছি যে 18 সালের পরিপত্র নয়, সকল গ্রেডেই কোটা সংস্কারের যে এখতিয়ার সেটি কেবল সরকারেরই এখতিয়ার। এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি, আমরা নাকি কার কাছে দাবি করব সেটাও পরিবর্তন করছি। আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, কোটা সংস্কারের এখতিয়ার সরকারের, সেটা আমরা প্রথম থেকেই বলেছি, নির্বাহী বিভাগ এবং সরকারের। বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে। আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই পরিপত্র কিন্তু বাস্তবায়ন করবে সরকার বা নির্বাহী বিভাগই, কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধিবদ্ধ করার জন্য যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে। ফলে আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই স্ববিরোধী নয়, বরং আমরা যতগুলা দরজা আছে সবগুলা দরজায় যাচ্ছি এবং আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায়। যদি তারা প্রথম থেকেই সরকারি যদি প্রথমে এখানে হস্তক্ষেপ করতো তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না। তারপরও আমরা যাচ্ছি, আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে। আমরা চাচ্ছি সরকারের কাছ থেকে যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না, আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। আমরা এক্ষেত্রে আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন দেখে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং আমাদেরকে যে দমন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে, আজকেও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা 7 কলেজের প্রতিষ্ঠান সহ জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত কলেজ সমূহ শিক্ষার্থীবৃন্দ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু আজকে এই যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের এই মিছিল কিন্তু থামানো যায় নাই এবং আমরা যা সেটা দেখানোর চেষ্টা করতেছি। আমরা চাইলেই কিন্তু 10,000 20,000 মানুষের জমায়েত করতে পারি। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ এবং আমাদের সাথে আমাদের যে দাবি, সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। এবং আরেকটি বিষয়, আমাদের নামে যে মামলা করা হচ্ছে, শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে। আমরা এটি আরো 24 ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে এবং এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য হব। বন্ধুগণ, আজকের কর্মসূচিতে যারা এই রৌদ্র বৃষ্টি ঝড়ে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের বোনেদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এখান থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যারা, তারা এখান থেকে তাঁতিবাজার হয়ে তাদের ক্যাম্পাসে ফেরত যাবেন সুশৃঙ্খলভাবে মিছিল করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ
ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা তারা একত্রে মিছিল নিয়ে সচিবালয় হয়ে দোয়েল চত্বর হয়ে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় প্রবেশ করব। ঠিক এই মুহূর্তে আন্দোলনকারীদের পক্ষ থেকে যারা গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে, তারা ব্রিফিং করলেন। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার পর ব্রিফ করছিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিভাগীয় সময়ে আরেকবার এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। সারা দেশে ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেটে বন্ধ ছিল। বন্যা পরিস্থিতির উন্নতি হলে ৮ দিন পর ৯ জুলাই শুরু হয় এ পরীক্ষা। তবে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে নানা ভোগান্তি পোহাতে হয় পরীক্ষার্থী ও অভিভাবকদের। গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুলাই ভোরে সিলেটের শাহপরান ব্রিজ এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় পণ্য বোঝাই ৫টি ট্রাকে তল্লাশি চালিয়ে চোরাই পথে ভারত থেকে আনা ১১০ মেট্রিক টন চিনি জব্দ করা হয়। গ্রেফতার করা হয় ৫ জনকে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলা ব্লকেটের পর এবার কোটা সংস্কার দাবিতে গণপদযাত্রা। জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি। ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি। এবং চোরাচালানের স্বর্গদুয়ার সিলেট সুনামগঞ্জ সীমান্ত। ভারত থেকে ঢুকছে গরু, চিনি, মাদক। পুলিশ, সাংবাদিক, ছাত্রলীগের নামে বিপুল চাঁদা আদায়। নির্বিকার প্রশাসন। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবে বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ইনাম, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময়ের আয়োজন নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।